প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বল অধ্যায় আলোচনা করব। বল অধ্যায়ে পাঠ 3.3, 3.4, 3.6, 3.5 এগুলো নিয়ে আলোচনা করব। 3.3-এ সাম্য বল, অসাম্য বল। সাম্য বল কি? এক বা একাধিক বলের ক্রিয়ায় যদি লব্ধি বল শূন্য হয়, তাহলে এই ধরনের বলকে বলে সাম্য বল। লব্ধি বল শূন্য হয় কথাটার অর্থটা কি? একটা বস্তু সুতা দিয়ে বাঁধা আছে, এই বস্তুটাকে সুতা দিয়ে বাঁধা আছে। বস্তুটার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে, আর উপরে যে বাঁধা আছে এর টান উপরের দিকে ক্রিয়া করে। এই ওজন এবং টান যদি সমান হয়, যেহেতু বল ভেক্টর রাশি, দুইটাকে বিয়োগ করলে শূন্য হয়। যদি এর ওজন, যদি বস্তুটার ওজন আমি mg ধরি, 1 কেজি ধরলাম, এরপর 9.8 mg ইনভার্স 2, তার মানে 9.8 নিউটন। যেহেতু বস্তুটার ওজন 1 কেজি ভরের বস্তুটার ওজন 9.8 নিউটন, তার টান যদি 9.8 নিউটন হয়, তাহলে সেটা সাম্য অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। যেমন খেয়াল করো, এই যে একটা বল, এই কিন্তু এখন সাম্য অবস্থায় আছে, কারণ এর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে, আমার টান উপরের দিকে ক্রিয়া করতেছে, সাম্য অবস্থায়। যদি টান বেশি বড় হইতো তাহলে উপরে উঠতো, অথবা যদি ওজন বেশি হইতো তাহলে সেটা ছেড়ে যেত। তাহলে এটা যেহেতু টান এবং ওজন সমান, তাই এটা সাম্য অবস্থায় আছে। এই যে লব্ধি বল, এই বল আর উপরের টান সমান হয়, এদেরকে যদি বিয়োগ করি, যে 9.8 বিয়োগ 9.8 ইকুয়াল 0, এটা হলো সাম্য বল। অসাম্য বল, যদি লব্ধি শূন্য না হয়, অর্থাৎ এই বলটা, টান বলটা যদি বেশি হয়, তাহলে আমাদের শূন্য হবে না। অথবা যদি আমি এইভাবে টেনে নিই, তখন কিন্তু সে অসাম্য অবস্থায় আছে। তাহলে এটা টেনে নিলে অসাম্য বল, মানে সাম্য অবস্থায় নেই। তাহলে কোন দিকে সেটা? একটা বস্তুকে আমি এইখান থেকে টেনে এইখানে আসি, তাহলে তাকে ছেড়ে দিলে সেই হয়ে তুলবে। তাহলে এই দিকে যে আসলো এতদূর, এটা একটা কোণ সৃষ্টি করলো, ধরলাম এটা থিটা। তাহলে এই ক্ষেত্রে সাম্য বলের মান, অর্থাৎ ডাব্লু বা ওজন, আমি সেটা সাম্য বলকে অসাম্য বল এফ সমান আমি mg cos থিটা লিখতে পারি। থিটার মান যা হবে, এম এর মান m 9.8, এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে cos 30, এই অসাম্য বলের মানে এটা। অর্থাৎ সে এখন লব্ধি বল শূন্য নয়, শূন্য হলে তো সেই স্থির অবস্থা থাকে, অসাম্য বল। তাহলে অসাম্য বলের সংজ্ঞা কী দেবো? এক বা একাধিক বলের ক্রিয়ায় যদি লব্ধি বল শূন্য না হয়, এই ধরনের বলকে অসাম্য বল বলে। আচ্ছা, ভরবেগ, পরের স্টেপে আসে আমরা ভরবেগ। ভরবেগ কি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। যেমন ভরবেগ p সমান mv। ভর এবং বেগ, একটা বস্তুর ভর, মনে করো একটা বস্তু 10 কেজি ভরের বস্তু গড়িয়ে যাচ্ছে, এর ভর ধরলাম 10 কেজি, এর বেগ একটা আছে, ধরলাম সেটা 5 mS/1। তাহলে 5 mS/1 মানে কি? 10 কেজি ভরের বস্তুটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, এইভাবে সে এগিয়ে যাচ্ছে। তাহলে তার ভরবেগ কত হলো? 50 কেজি mS/1। তাহলে আমরা যদি বলি যে কোনো বস্তুর ভরবেগ 50 কেজি mS/1 বলতে কি বুঝো? তাহলে আমরা বলবো বস্তুটার ভর 50 কেজি, সেটা আমি 10 কেজি ভরের বস্তু 5 mS/1 বেগে যাচ্ছে, ব্যাস, ওকে। 50 কেজি ভরের বস্তু 5 mS/1 বেগে যাচ্ছে না বলে যদি আমি বলি যে 1 কেজি ভরের বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তবুও হবে। একটা বস্তু ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? যে 1 কেজি ভরের বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। এবং যেটা ভরবেগ, নির্দিষ্ট দিক আছে, যাতে বেগ একটি ভেক্টর রাশি। আরও ক্লিয়ার করে বলতে পারো যে 1 কেজি ভরের একটি বস্তু 50 mS/1 বেগে নির্দিষ্ট দিকে যাচ্ছে, কোনো সমস্যা। ঠিক আছে, ভরবেগের একক তো হইল, মাত্রা কী হবে?
ভরের মাত্রা এম, বেগের একক এল টি ইনভার্স ওয়ান, তার মানে মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান। এটা আমরা ভরবেগের মাত্রা লিখতে পারি। এরপরে আসতেছে নিউটনের দ্বিতীয় সূত্র, পাঠ 3.6 তোমাদের বইয়ে, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনে সেদিকে ঘটে। ভরবেগের পরিবর্তনের হার, ধরি এম ভরের বস্তু, আদিবেগ ইউ, টি সময় পরে বেগ ভি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার এম ইউ এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। এটা হলো ভরবেগের পরিবর্তনের হার। শেষ ভরবেগ আদি ভরবেগ সময় দ্বারা ভাগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এটা। আচ্ছা, আমরা এখন এফ সমান এ এম ভি মাইনাস ইউ ভাগ, এটাই সমানুপাতিক ধ্রুবক লিখলাম, যে কোনো সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে দিতে হয়, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক লিখতে হয়। কে আর ভি মাইনাস ইউ ভাগ টি মানে এ এম এ। এরপর আমরা লিখতে পারি একক বলের সংজ্ঞা অনুসারে, তার মানে 1 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে -2, যেটা এখানে স্কোয়ার ত্বরণে যদি চলে তাহলে কে এর মান 1 ধরা হয়, অর্থাৎ এফ সমান 1 এম এ বা এফ সমান এম এ। এটা নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। এরপর হচ্ছে ভরবেগ ও শক্তির সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? এক বা একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, শুধু একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াই ঘটবে। কেউ কাউকে, আমি এটা ক্রিয়া করলাম, সে আমাকে প্রতিক্রিয়া করলো, তাহলে আমি ব্যথা পেলাম। এই দুইটা বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়াই ঘটবে, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করা যাবে না। তাহলে ধাক্কার আগে মোট ভরবেগ, ধাক্কার পরে মোট ভরবেগ সমান। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি আমি m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছে, m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে, তারা একই পথ যাচ্ছে। কিছু সময় পরে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর তাদের বেগ যথাক্রমে, অর্থাৎ m1 ভরের বস্তুর বেগ হইল, শেষ বেগ হইল v1, m2 ভরের বস্তুর শেষ বেগ হইল v2 ধাক্কার পরে। আমরা বলতে পারি তাহলে প্রথম বস্তুটা যখন তাকে ধাক্কা দিল, এটা ক্রিয়া বল F1, এই প্রথম বস্তুটা যখন ধাক্কা দিল এই বলটাকে ধরলাম আমরা F1 ক্রিয়া বল। কারণ ধাক্কা দেওয়ার সাথে সাথে এই বস্তুটা এইভাবে যাচ্ছে, এইভাবে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে একটা প্রতিক্রিয়া দিয়েছে, ক্রিয়া বলটা হলো F1 আর প্রতিক্রিয়া বল সেটা দিল F2। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান নিউটনের তৃতীয় সূত্র, প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, F1 সমান মাইনাস F, এটা আমরা লিখতে পারি ক্রিয়া প্রতিক্রিয়া। যদি আমি সেটা ছবি আঁকি, যে এটা হলো m1 u1 বেগে যাচ্ছে, এটা একটা বস্তু, m2 এটা হলো m2 এ যাচ্ছে u2 বেগে, যদি এক সময় গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর তারা মনে করো ছিটকে গেল বা যে কোনো পথে হইলো ধাক্কা লাগলো, এখানে এই বলটা হলো F1, এই প্রতিক্রিয়া বলটা F2। এরপর ধাক্কা লাগার পর এই m2 ভরের বস্তুটার বেগ হইল v2 আর m1 ভরের বস্তুটার বেগ হইল v1। এই m1 u2 m2 এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো v1 v2 ধাক্কার পরে। তাহলে এটা আমি লিখতে পারলাম। এরপরে ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যদি আমরা লিখি যে m v1 মাইনাস u1 ভাগ টি সমান m, এটা m1 এটা m2 v2 মাইনাস u2 ভাগ টি লিখতে পারি। যদি v মাইনাস u ভাগ টি যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে v1 u1 এইটি কেটে দিলাম, m1
v1 মাইনাস m1 u1 1 মাইনাস m2 v2 প্লাস m2 v2। যদি আমি ওয়ানগুলোকে এক পাশে নেই, যে m1 u1 m2 u2 m1 v1, আচ্ছা এক লাইনে আমি লিখি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা হলো ভরবেগের সংরক্ষণ। দেখো ধাক্কার আগে মোট ভরবেগ, ধাক্কার আগে m1 ছিল u1 বেগে, ধাক্কার আগে m2 ছিল u2 বেগে। এটা হলো ধাক্কার আগে মোট ভরবেগ, এটা একটা ভরবেগ, এটা একটা ভরবেগ, এদের মোট ভরবেগ। ধাক্কার পরে মোট ভরবেগ m1 v1 m2 v2 সমান। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি যদি গতিশক্তির সংরক্ষণ সূত্র একইভাবে প্রমাণ করি, তাহলে আমরা লিখতে পারি যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2। এটা হলো গতিশক্তির সংরক্ষণ। ধাক্কার আগে মোট গতিশক্তি, ধাক্কার পরে মোট গতিশক্তি সমান। দুইটি বস্তু, একটা গাড়ি কোনো পার্কের মোড় থেকে তোমার লালবাগে যাচ্ছে, যেতে 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 একটাকে পিছন দিকে ধাক্কা দিল। ধাক্কার আগে তাদের একটা বেগ ছিল m1 u1 m2 u2, ধাক্কা লাগার পর তাকে একসঙ্গে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তাদের মিলিত বেগ হবে। অর্থাৎ আমি যদি এই একটা বস্তু, এই একটা বস্তু, এখানে গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগে বস্তু দুটি একসঙ্গে যাচ্ছে, তাহলে এই বস্তুটার ভর ধরলাম আমি 100 কেজি, এর বেগ ধরলাম u1, ধরলাম 10 ms ইনভার্স 1। এই বস্তুটার ভর m2 ধরলাম 50 কেজি, এই বস্তুটার বেগ u2 ধরলাম 8 ms ইনভার্স 1। একসময় ধাক্কা লাগলো m1 m2, ধাক্কা লেগে একসাথে যাচ্ছে, বলছে ধাক্কা লেগে তারা একই সাথে এগিয়ে যাচ্ছে। গ নম্বরে মিলিত বেগ কত? ঘ নম্বরে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে কি না, এটা হলো সৃজনশীল। মিলিত বেগ বলতে কি পাচ্ছে, তারা যেহেতু এইভাবে ধাক্কা লেগে একটা বস্তুকে এইভাবে যাচ্ছে, একসময় ধাক্কা দিয়ে একসঙ্গে যাচ্ছে, এটা হলো মিলিত বেগ। বেগ বলতে বোঝাচ্ছে যে এরা প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, প্রতি সেকেন্ডে 8 মিটার যাচ্ছে, যেহেতু কম যাচ্ছে একসময় ওকে ধরে ফেলবে, ধরে ধাক্কা লাগবে। মিলিত বেগ কত? আমরা যদি গয়ের উত্তর করি, যে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এই জায়গা থেকে m1 u1 m1 প্লাস m2 ইন্টু v, কারণ দুইজনের বেগ একই ছিল, মিলিত বেগ, এরও যে বেগ এরও বেগ, ধরলাম v1 সমান v2 সমান v, দুইটাই v। এখানে সব মান বসিয়ে এই মানটা হলো 100 গুণন 10 প্লাস 50 গুণন 8 ইকুয়াল 100 প্লাস ইন্টু, এটা করার পর এটা দিয়ে ভাগ করলে ভি এর মান পাওয়া যাবে, এটা হবে মিলিত বেগ, এরকম হবে এম এস ইনভার্স 1। এই মানটা বের করতে পারবো। গ শেষ। ঘ কি, যে গতিশক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কি না। গতিশক্তির সংরক্ষণ সূত্রে ঘ নম্বর, এটা ছিল ধাক্কার আগে মোট ভরবেগ, এটা ছিল ধাক্কার পরে মোট ভরবেগ। তা আমরা যদি লিখি ধাক্কার আগে মোট ভরবেগ, ধাক্কার আগে মোট ভরবেগ, এটা একটা মান বসাবো। মানটা কি, যে 100 গুণন 10 প্লাস 50 গুণন 8, একটা মান পাবো। তো কত হয়ে যাচ্ছে, তার মানে 1400 কেজি এম এস ইনভার্স 1। এটা হলো ধাক্কার আগে মোট ভরবেগ। একইভাবে ধাক্কার পরে মোট ভরবেগ কি লিখছিলাম মনে আছে, যে m1 প্লাস m2 ইন্টু v,
ওই যে ভি এর মান কিন্তু গ হাতে, এটা ভি এর মান গ হাতে, মানগুলো বসিয়ে এটাও পাওয়া যাবে 1400। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে আমরা লিখবো যে দেখা যায় যে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। এইটাকে আবার অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অনেক সময় তোমাকে বলা হতে পারে যে দেখাও যে সংঘর্ষটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। একইভাবে যে আমরা বলি গতিশক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, তাহলে ওই যে আমরা দেখেছিলাম যে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার, এটা ধাক্কার আগে মোট গতিশক্তি, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার ধাক্কার পরে মোট। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো বাসায় বসে, বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।